ছোট্ট একটা সমাবেশে তার সম্পর্কে আমি যদি বাক্যবিন্যাস করতে চাই তাহলে আমার মনে হয় আমি হয়তো তার প্রতি সুবিচার করতে পারবো। খুব সংক্ষেপে এইভাবে বলি, উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, বৃহত্তর বগুড়া এবং রাজশাহী জেলায় তিনি কোনো জায়গাতে তার শৈশব প্রচিত করেছেন, কোনো জায়গায় তিনি তার জীবনের সূচনা করেছেন, আর কোনো জায়গায় তিনি রাজনৈতিক শিক্ষায় পরিশীলিত হয়েছেন, ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠিত নেতা হিসেবে। এই মানুষটি সম্পর্কে আমি যত তাকে বুঝবার এবং উপলব্ধি করার চেষ্টা করি, তত বেশি আমি একটা জায়গাতে অবাক হই যে রাজপথ কীভাবে একটা মানুষের শিক্ষা গুরু হতে পারে, তার প্রকৃত উদাহরণ হচ্ছে আমাদের রোল তুলে দিতে হবে। তিনি শুধুমাত্র একটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন না, তিনি তার পরিশীলিত অধ্যয়ন, তার জ্ঞান, তার উপলব্ধি এবং তার বিশ্বাস দিয়ে একটি রাজনৈতিক দলের আদর্শিক ভাবনাগুলো তার নেতাকর্মীদের মধ্যে প্রতিনিয়ত এমনভাবে পৌঁছে দিচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি নতুন ধারা সৃষ্টি করেছেন। এই কৃতিত্ব এবং তার সাথে এই মঞ্চে পাশের চেয়ারে বসবার সৌভাগ্যকে আমি আজকে আমার হৃদয়ে অনুভব করছি। তার প্রতি আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত, এই কথাটি আমাদের জন্য কিন্তু খুব বড় কথা। আমাদের কাছে যে বড় কথা হচ্ছে যে আদর্শিকভাবে আমরা যে অঞ্চলকে প্রতিনিধিত্ব করি, বাংলাদেশের ইতিহাসের সাথে তাদের একটা অনন্য অসাধারণ একটি সম্পর্ক রয়েছে। আপনি যদি বাংলাদেশের ইতিহাস লিখতে চান তাহলে আপনি সেই পৌরবর্ধনের ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করতে পারবেন। মহাস্থানগড় আমাদের ইতিহাসের অংশ নয়, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের অস্তিত্বের অংশ, আমাদের পরিচিতির অংশ। ঠিক তেমনি সোমপুর বৌদ্ধবিহার, পাহাড়পুর যেটিকে আমরা বলি, সেটি হচ্ছে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষার একটি অসাধারণ অনুপম উদাহরণ। বাংলাদেশের প্রকৃতিকে যদি আমি বিশ্লেষণ করতে চাই, তবে বাংলাদেশের শীত গ্রীষ্ম এই ষড়ঋতুর প্রতিটি পরিবর্তনের সাথে কিন্তু উত্তরাঞ্চল খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি এখানে শীতের দিনে বর্ষাচ্ছন্ন সকালবেলা যখন পাবেন, তেমনি হরিমঞ্চের শুরুতে আপনি নবান্নের ধান পাবেন, বর্ষায় আপনার উদ্বেলিত যমুনা নদী পাবেন, গ্রীষ্মের তাপদাহের উত্তপ্ত বরন্দ্র ভূমি পাবেন। সব কিছু মিলে প্রকৃতির একটি অসাধারণ বৈচিত্র্যময় জায়গা হচ্ছে উত্তরাঞ্চল। এই কথাগুলো এই কারণে বলছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন একজন অসাধারণ মানুষ এই মাটিতে পেয়েছি। তিনি বাংলাদেশের একটি পরিচয়কে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে বাংলাদেশ আয়তনে ছোট্ট একটা দেশ হয়েও এত উজ্জ্বলতায় চাকচিক্যে এত বেশি উদ্ভাসিত হয়েছে যে পুরো বিশ্ববাসী আবিষ্কার করেছে এই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাদুর স্পর্শে একটি সত্যিকারের সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হতে পারে। এই বাংলাদেশ তিনি আমাদেরকে দিয়েছেন। দুর্ভিক্ষের বাংলাদেশকে তিনি একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করেছেন। একটা লজ্জার বাংলাদেশকে বড়দের বাংলাদেশে পরিণত করেছেন। এই মাটির আরেকজন সন্তান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্ম এবং শৈশব, তার কৈশোর সবকিছু উত্তরাঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে এবং জীবন এর একটা মুহূর্তে এসে যখন তার বৈবাহিক জীবনের সূচনা, সেটির সাথে কিন্তু উত্তরাঞ্চলকে উনি ওনার স্মৃতির সাথে, ওনার মরমের সাথে বেঁচে নেন। এমন একজন মানুষ যাকে রাজনীতিতে যার আসবার কথা ছিল, যিনি একজন সাধারণ গৃহিণী হিসেবে জীবন অতিবাহিত করার স্বপ্ন নিয়ে কিন্তু সংসারকে ধরেছেন, তাকে পরিস্থিতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবসর শাহাদাত তাকে রাজনীতিতে এনেছে। রাজনীতিতে আনার ফলে রাজনীতিতে সফল হয়েছেন কেন জানেন? উনি সফল হয়েছেন এই কারণে উনি একটি আদর্শিক সততার উত্তরাধিকারকে বহন করতেন। শহীদ জিয়াউর রহমান রাজনীতিতে যে সততা এবং একত্র দেশপ্রেমের যে অনুপম উদাহরণ সৃষ্টি করেছিলেন বেগম খালেদা জিয়া, সেটিকে শুধুমাত্র অনুসরণ করেন, আত্মস্থ করেছেন বলে পুরো দেশের মানুষ
তাকে শুধুমাত্র দেশ নেত্রীর সম্মানে উপস্থাপন করেছে, শুধু তাই নয়, আজকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষ বলতে যদি আমরা কাউকে বুঝি, সবচেয়ে অভিভাবকত্বের জায়গাতে সবচেয়ে উঁচু জায়গায় যদি আমরা কাউকে দিই, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই দুটি অসাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা তার জীবনের উত্তরসূরি হিসেবে তৈরি করেছেন, এই মানুষটির ভেতরে এই গুণাবলীর যদি সামান্য যদি বিচ্ছুরিত হয়, তিনি একজন অসাধারণ মানুষ হবেন, এতে কোনো সন্দেহ নেই। যেমন তারেক রহমান সেরকম ভাবে একটু অসাধারণ মানুষ হিসেবে আমাদের এই রকম মানুষের মেলবন্ধনে যে মাটি উর্বর হয়েছে, যে আবহাওয়া তাদেরকে নিয়ে বিকশিত হয়েছে, যে প্রকৃতি তাদেরকে নিয়ে সম্মানিত বোধ করে, যে মাটি তাদেরকে ধারণ করার গর্বকে বিশ্বব্যাপী প্রচার করে জানিয়ে দেয় যে আমি এই মাটিতে ধারণ করা এই সুসন্তানদের অভিভাবকত্ব বা মৃত্তিকা আমি সেই এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমরা বাংলাদেশে দাঁড়িয়ে থাকি, তখন প্রত্যাশা আকাশচুম্বী হতেই পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই প্রত্যাশার জন্ম দিয়েছিলেন আমাদের। তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা ছোট দেশ, এই ধারণা বাইরে যেতে হবে। তিনি হিজবুল ব্যবহার করে আমাদের তরুণদের যারা মেধাবী সম্ভাবনাময় তাদেরকে বঙ্গোপসাগর দেখাতে নিয়ে গেছে। এটাকে যারা প্রমোদ ভ্রমণ করে তাদের এই পূর্বমণ্ডলতা থেকে আমি কোনো অর্থে ঘোষিত করতে চাই না, মূল্যায়নও করতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন ভূখণ্ডের ধারণায় বিশ্বাস করতেন না। তিনি বাংলাদেশের সীমানাকে কেন্দ্রিত করবার চেষ্টা করেছেন সেদিন বর্ষ। তিনি বুঝিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ডের মতন প্রায় সমপরিমাণ, প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের সমুদ্র রয়েছে বাংলাদেশে। এই অসীম সম্ভাবনাকে দেখাবার স্বপ্ন যদি দেখাতে পারেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং সেই অনুসারী কারণ অনুসারী হিসেবে আমাদের রাজনৈতিক দলকে আজকে মুখে অন্তরে ধারণ করি, আমাদের থেকে গর্বিত হওয়ার মতো মানুষের পৃথিবীতে থাকার কথা নয়। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধন্য হয়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে আরো বেশি পরিশোধিত করেন, বাংলাদেশকে যখন তিনি গণতান্ত্রিক বাংলাদেশ যার সংসদীয় গণতন্ত্র দিলেন, মানুষকে যখন ভোটাধিকার ফিরিয়ে দেন, যখন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দিন, তিনি সকল নির্যাতন নিষ্পেষণেও একটি কথা খুবই বুককে দৃঢ়ভাবে উচ্চারিত করতে পারেন, পৃথিবীর আর কোথাও আমার কোনো ঠিকানা নেই, এই ঠিকানা আমার বাংলাদেশে, এখানেই আমার জন্ম, এখানেই আমার মৃত্যু হবে, এই আমার চাওয়া। এই জায়গায় এই মাটির সাথে তিনি বিশ্বাসঘাতকতা কখনো করেননি, আদৌ করেননি, ভবিষ্যতেও করবেন না। এইরকম একটা জায়গা থেকে তাকে নির্যাতনের নিষ্পেষণে একটি নির্জন তারা প্রকোষ্ঠে দিনের পর দিন বছরের পর বছর বন্দিত্বের মুখে রাখা হয়েছে, দুর্গারোগ্য ব্যাধিতে আক্রান্ত করা হয়েছে। তারপরে যখন এই মুক্ত বাংলাদেশে যখন সাংবাদিক মতিউর রহমান সাহেব যখন তাকে প্রশ্ন করেন আপনার হিংসা হয় না, তাদের প্রতি করতে হবে না, আপনি রেগে ওঠেন না, এই অসম্ভব সংযমী এই মহিষী নারী যখন মৃত্যু কণ্ঠে বলেন ওসব এই সহনশীলতা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ভিত্তিভূমি রচনা করে, আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যের বন্ধনে সুদৃঢ় একটা বন্ধনে আবদ্ধ করে, সেটির উপর এই মানুষটিকে দেখে তিনি কঠোর রাজনীতির যে পরিবেশ বিষময় করে তোলা হয়েছিল একটা স্বৈর শাসনের সময়, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একমাত্র দাবিদার বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, তাদের প্রতি আমরা করুণার দৃষ্টিতে তাকে এগুলো বলতে পারি যে আমাদের নেতৃত্বে তিনি সহনশীলতার একটি অনুপম উদাহরণ সৃষ্টি করে দেশের মানুষকে বুঝিয়েছেন হিংসা কোনো রাজনীতির পথ হতে পারে। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে সংযুক্ত করেছেন, আল্লাহর প্রতি অসীম আস্থার কথা বলেছেন, সেই জিয়াউর রহমান কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতির ব্যবসা করেন। যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, স্বাধীনতার যুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন, বীরত্ব খেতাব অর্জন করেছেন, তিনিও কিন্তু মুক্তিযুদ্ধকে এই চেতনার সর্বস্ব একটি নিজস্ব সম্পদে পরিণত করবার চেষ্টা করেন। এই জায়গাতেই বিএনপি ভাবতে ঠিক তেমনিভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রত্যেকটা বক্তব্যে এই একটি কথা বলার চেষ্টা করেন, এই দেশের মালিকানা তিনি দেশের মানুষের কাছে ফেরত দিতে চান। বিএনপিকে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে তৈরি করতে চান, বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ থেকে উনি নিশ্চিন্ন করতে চান।
উনি বাংলাদেশকে বিএনপির সমর্থক একটি রাজনৈতিক দল তৈরি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি এটা বোঝাতে চান বিএনপি মানে বাংলাদেশ, এবং এই বিষয়ে আমরা যতদিন আমরা থাকতে পারবো ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ তার আদর্শ প্রতিষ্ঠিত করতে পারবে না। দেশের মানুষের মনে থেকেও তাদেরকে অপমান করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে অপরাহ্ন তীব্র গরমে আপনারা অতিষ্ঠ হচ্ছেন, অধিক আগ্রহে আমার পরে রিজভী ভাই বক্তব্য শুনতে চাইছেন। যে বক্তব্যের মধ্যে দিয়ে ওই ভাষার কালিতে তার অনুপম বা বাচন ভঙ্গিতে তার অসাধারণ শব্দ চয়নের মধ্যে উনি আপনাদেরকে বিমোদিত করবেন, স্থির থাকুন। তার আগে আপনি আমার কাছে একটা শেষ কথা কিছু যে বাংলাদেশকে যে ঐক্যের বন্ধনে বেঁধেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই ঐক্যের বন্ধনকে দৃঢ়তর করেছেন বেগম খালেদা জিয়া, এবং সেই ঐক্যের বন্ধনকে চিরস্থায়ী করতে চান জনাব তারেক রহমান। আমরা এই ঐক্যের বন্ধনে বাংলাদেশে